এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হাইড্রোজেনের যে রেখা বর্ণালী, বিভিন্ন বিজ্ঞানী হাইড্রোজেনের রেখা বর্ণালীর চিত্র বিভিন্ন শক্তি স্তর হতে আবিষ্কার করেন এবং তাদের নামানুসারে এই যে এক একটা শক্তি স্তরের এক একটা নাম দেওয়া হয়েছে। উপরোক্ত রিডবার্গ সমীকরণ হতে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে বিভিন্ন বিজ্ঞানীর নামানুসারে হাইড্রোজেনের রেখা বর্ণালীর সিরিজ দেখানো হয়েছে। এখানে মাথায় রাখবেন 5টা সিরিজ আছে। আমি যদি খাঁটি বাংলায় বলি, এখানে 5টা সিরিজ আছে। 5টা সিরিজ আপনি সিরিয়ালি মনে রাখবেন। সিরিয়ালি কিভাবে মনে রাখবেন? আপনি একবার দেখলেই জিনিসটা মনে থাকবে। যেমন এভাবে পড়বেন, লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট এবং কি ফোন সিরিজ। লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট এবং ফোন। চোখ বন্ধ করে একবার পড়েন, মনে থাকবে। লাইম্যান, বামার, ফ্যাশন, ব্র্যাকেট এবং কি ফোন সিরিজ। এই 5টা সিরিজ আমরা সিরিয়ালি মনে রাখবো এবং এখান থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে সেটা দেখব। যখন লাইম্যান সিরিজ বলা হবে, যখন কি ভাই লাইম্যান সিরিজের ক্ষেত্রে দেখেন n1 এর মান 1। অলওয়েজ কি n1 এর মান কত হবে? এই যে এই ইকুয়েশনে, এই যে আপনি যে রিডবার্গের যে ইকুয়েশনটা পাচ্ছেন, সেখানে n1 এর মান যখন লাইম্যান সিরিজ বলা হবে তখন আপনাকে n1 এর মান অলওয়েজ কত বসাতে হবে? 1। ঠিক আছে। যখন বামার সিরিজ বলা হবে তখন n1 এর মান কত? 2। যখন প্যাশন সিরিজ বলা হবে n1 এর মান কত বসাতে হবে? 3 এই ইকুয়েশনে। যখন ব্র্যাকেট সিরিজ বলা হবে তখন n1 এর মান বসাতে হবে 4। যখন ফোন সিরিজ বলা হবে তখন n1 এর মান বসাতে হবে 5। এই জিনিসটা আমরা অনেকে মিস্টেক করি যে বামার সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত ভাই? 2। মাথায় রাখবেন কিন্তু ভাই। দেন আসেন লাইম্যান সিরিজের ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু ইকুয়েশনে আপনার n1 n2 দুটো আছে, তাহলে n1 এর মান আপনাকে যখন সিরিজ বলে দিবে, লাইম্যান সিরিজ যখন বলে দিবে, তাহলে লাইম্যান সিরিজের ক্ষেত্রে এই ইকুয়েশনে আপনাকে n1 এর মান বসাতে হবে 1। তাহলে n2 এর মান কত হবে? একের পর থেকে যে কোনো একটা সংখ্যা হতে পারে, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে। অর্থাৎ এখানে n1 এর মান যখন 1 হচ্ছে, n2 এর মান 1 বাদে পরবর্তী যে কোনো সংখ্যা। আর বামার সিরিজে যখন n1 এর মান 2, n2 এর মান 2 বাদে এর পরবর্তী যে কোনো সংখ্যা, 3, 4, 5, 6, 7, যে কোনো একটা কক্ষপথের জন্য আমরা কাউন্ট করতে পারবো। আবার যখন প্যাশন সিরিজে n1 এর মান 3, তখন n2 এর মান হবে 3 এর পরবর্তী সংখ্যা, 4, 5, 6, 7, এভাবে যে কোনো একটা। n এর মান যখন ব্র্যাকেট সিরিজে 4, এরপরে n2 এর মানটা হবে 4 বাদে যে কোনো সংখ্যা, n2 এর মান 5, 6, 7। অর্থাৎ আশা করি ভাই জিনিসটা বুঝতে পেরেছেন। আমি এখান থেকে যে জিনিসটা আপনাকে মূলত বোঝাতে চাচ্ছি, যখন রিডবার্গ ইকুয়েশনের আমরা কোয়েশ্চেন গুলো করতে যাব, তখন সেক্ষেত্রে যখন আপনাকে সিরিজ বলে দিবে, যখন আপনাকে যে কোনো একটা সিরিজ ফিক্সড করে দিবে, যখন বলবে বামার সিরিজ, তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আপনার ইকুয়েশনে n এর মান বসাতে হবে কত ভাই? 2। ঠিক আছে। এই জিনিসটাই আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তার মানে এখান থেকে মনে রাখবো হচ্ছে আমরা ফার্স্টটা সিরিজ আছে লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফোন। সিরিয়ালে মনে রাখলে আপনার মাথায় রাখতে সুবিধা হবে। প্রথমটার জন্য n1 এর মান 1, দ্বিতীয়টার জন্য n এর মান 2, তৃতীয়টার জন্য n1 এর মান 3, 4 নম্বরেরটা 4, 5 নম্বরটা 5, আর n2 এর মান হবে ওইটা বাদ দিয়ে পরবর্তী নাম্বারগুলা। ঠিক আছে। আশা করি ভাই বুঝতে পেরেছেন। দেন আমরা এখন দেখবো হচ্ছে ভাইয়া, আমরা কিছু এখান থেকে 3টা সূত্র এখান থেকে ভাই আমরা আরো কিছু জিনিস দেখব। যেমন এখন দেখবো হচ্ছে বোর পরমাণু তথ্যের প্রয়োগ। এই জিনিসটা আপনি একটু দেখে নিতে পারেন, বোর পরমাণু তথ্যের প্রয়োগ। এখান থেকে তবে ভাই ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা 3টা ইকুয়েশন পড়বো। যেমন দেখেন এই জিনিসটা দেখেন, এটা মেডিকেলে 12-13 অ্যাডমিশন টেস্টে এসেছিল। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে 1 EMU এর মান কত? ঠিক আছে। 1 EMU এর মানটা দেখেন 3 × 10⁻10 ESU। এই জিনিসটা একটু নোট করে রাখেন। ঠিক আছে, এটা নোট করে রাখেন, আপনার বইয়ে দাগিয়ে নেন। দেন আসেন এখান থেকে আমরা 3টা সূত্র শিখবো। কয়টা সূত্র ভাই? 3টা সূত্র এখান থেকে আমরা শিখবো। দেখেন ফার্স্ট হেডলাইনটা দেখেন, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ ও n-তম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্কের সূত্রটা দেখেন। 3টা সূত্র শিখবো আমরা। প্রথম সূত্রটা দেখেন, হাইড্রোজেন পরমাণুর কি প্রথম কক্ষপথের সাথে n-তম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্কের সূত্রটা দেখেন এখানে আছে। Rn হচ্ছে R1 × কত ভাই? n²। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্কের সূত্র। এখানে কোয়েশ্চেন গুলো হবে হাইড্রোজেন পরমাণুর তৃতীয়, কোয়েশ্চেনটা খেয়াল করেন, আমি আপনাকে কোয়েশ্চেন ফরম্যাটটা বলতেছি। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? কোয়েশ্চেনটা খেয়াল করেন, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের কত ভাই? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? তাহলে ব্যাসার্ধের সূত্রটা কি?
Rn ইজ ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার। এখানে R1 হচ্ছে ভাই প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, R1 কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, আর n হচ্ছে আপনাকে যততম কত কক্ষপথের ব্যাসার্ধ বলা হবে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, যেমন কোশ্চেনে বলা হয়েছে কি হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। তার মানে এখানে তৃতীয় কক্ষপথ মানে n এর মান কত 3। আপনি যখন ইকুয়েশনে বসাবেন R3 ইজ ইকুয়াল টু R1 ইন্টু n মানে কত 3 স্কোয়ার, তার মানে 9 ইন্টু কত ভাই R1। তার মানে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কয় গুণ ভাই 9 গুণ। আশা করি ভাই জিনিসটা বুঝতে পেরেছেন। এই সূত্রটা আমরা মনে রাখবো। ঠিক আছে, R1 ইজ ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার। এটা দিয়ে অনেকবার কোশ্চেন হয়েছিল। আপনাকে বলতে পারে ভার্সিটিতেও কিন্তু এই কোশ্চেনটা হয়েছিল যে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কয় গুণ। তাহলে সূত্র কি R1 ইন্টু n স্কোয়ার। ঠিক আছে, তার মানে চতুর্থ কক্ষপথ মানে n এর মান 4, n এর মান যখন আপনি এই ইকুয়েশনে 4 বসাবেন তখন 4 স্কোয়ার হয়ে যাবে। তার মানে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের 16 গুণ। আশা করি ভাই জিনিসটা বুঝতে পেরেছেন। দেন আরেকটা সূত্র এখান থেকে আমরা শিখব, সেটা হচ্ছে দেখেন এই যে। দেন নেক্সট আরেকটা ইকুয়েশন আমরা এখান থেকে দেখব। ইকুয়েশনটা হচ্ছে এই যে দেখেন, এটা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ ও nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সম্পর্ক। কি সম্পর্ক ভাই? প্রথম কক্ষপথ ও nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের সম্পর্ক। ইকুয়েশনটা দেখেন, ইকুয়েশনটা হচ্ছে এটা। এই যে একটু খেয়াল করেন ভাই, জিনিসগুলো নোট করে নেন। প্রথম যে ইকুয়েশনটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রথম কক্ষপথের সাথে nতম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক। কিসের সম্পর্ক ভাই? ব্যাসার্ধের সম্পর্ক। আর এটা হচ্ছে ইলেকট্রনের ব্যাগের সম্পর্ক। ব্যাগের সম্পর্কের ইকুয়েশন হচ্ছে যেটা Bn ইজ ইকুয়াল টু B1 ইন্টু কি ভাই 1/n। এখান থেকে আপনি কি পান দেখেন, ইকুয়েশনটা যদি এই যে এইভাবে সাজিয়ে লিখেছে সেটা হচ্ছে B1 ইজ ইকুয়াল টু, এই যে ইকুয়েশন হচ্ছে মূলত এটা Bn ইজ ইকুয়াল টু B1 ইন্টু N1। এখান থেকে যদি আপনি B1 এর মানটা বের করেন, একটু বুঝতে হবে আপনাকে, এই জিনিসটা একটু ঘুরানো আছে। B1 ইজ ইকুয়াল টু হচ্ছে N ইন্টু Bn, N ইন্টু কি ভাই Bn। এখান থেকে এটা আপনি মনে রাখবেন, এখানে Bn হচ্ছে যততম কক্ষপথ, কক্ষপথের ব্যাগ বের করতে হবে। N হচ্ছে এখানে n হচ্ছে ভাই কক্ষপথের সংখ্যা, আর B1 হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাগের মান হচ্ছে B1। আপনাকে কোশ্চেন হতে পারে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানটা দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের কয় গুণ, অথবা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানটা তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানের কত গুণ। কারণ কেন দেখেন, এখানে ইকুয়েশনটা একটু ঘুরানো। ইকুয়েশনটা পাচ্ছেন কি B1 ইজ ইকুয়াল টু n ইন্টু Bn, অর্থাৎ এই জিনিসটা আসছে হচ্ছে মূলত এখান থেকে Bn ইজ ইকুয়াল টু হচ্ছে B1 ইন্টু 1/n। এখান থেকে কোয়েশ্চেনটা হবে আপনাকে কি দেখেন, দুইভাবে কোয়েশ্চেন হতে পারে। যেমন এখান থেকে যদি আপনাকে কোয়েশ্চেন করে সেক্ষেত্রে বলতে পারে হাইড্রোজেনের পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানটা প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানের কয় গুণ। যেমন এখানে যখন আপনি n এর মান 3 বসাবেন, b ইন্টু 3 ইজ ইকুয়াল টু B1 ইন্টু কত 1 কত পাচ্ছেন 3, B1 ইন্টু কত ভাই 1/3। তার মানে তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানটা প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানের কত 1/3 গুণ, কত 1/3 গুণ। ঠিক সেম কোয়েশ্চেনটা যখন আপনাকে এই ইকুয়েশন দিয়ে দিবে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে বলা হতে পারে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন ব্যাগের মানটা সেক্ষেত্রে ঠিক সেম কোয়েশ্চেনটা যখন আপনার এই ইকুয়েশনের ক্ষেত্রে বলা হবে সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে বলা হতে পারে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানটা তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানের কয় গুণ। তাহলে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মান B1 ইজ ইকুয়াল টু n এর মান কত ভাই 3 ইন্টু কি পাচ্ছেন আপনি, এই যে 3 ইন্টু কত পাচ্ছেন ভাই 3 ইন্টু B3 পাচ্ছেন। অর্থাৎ প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের B1 এর মান হচ্ছে তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানের কয় গুণ ভাই 3 গুণ। কয় গুণ? 3 গুণ। আশা করি ভাই বুঝতে পেরেছেন। অর্থাৎ সেম কোয়েশ্চেন দুইভাবে করতে পারে আপনাকে। যেমন এখানে দেখেন প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগ দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের কি হয় দ্বিগুণ হয়। আবার যদি সরাসরি বলে তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানটা প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানের কয় গুণ 1/3 গুণ। অর্থাৎ দুই ইকুয়েশন দুইভাবে কোয়েশ্চেন হতে পারে। আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি। ঠিক আছে, আশা করি ভাই বুঝতে পেরেছেন। না বুঝলে ভাইকে কমেন্ট করে জানাবেন, দরকার পড়লে এটা নিয়ে আমরা আরো ডিপ অ্যানালাইসিস করব। ঠিক আছে, অর্থাৎ দুইটা ইকুয়েশন দুইভাবে করতে পারে। যেমন যদি এইভাবে দেয়, আবারও বলতেছি
bn is equal to b1 into 1 by n একভাবে করতে পারে। তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানটা প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মানের কয় গুণ। আবার বলতে পারে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের মান তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের কত গুণ। ঠিক আছে, দুইভাবে করতে পারে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো একটু বুঝে ট্রাই করবেন, না বুঝলে ভাইকে কমেন্ট করে জানাবা, আমি আবার বলে দিব জিনিসটা। দেন এরপরে থার্ড ইকুয়েশন যেটা আমরা জানবো সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ ও এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তির অনুপাতের সূত্র। সূত্রটা দেখেন, তাহলে দেখেন তিনটা সূত্রের কথা বলেছি, প্রথমে ব্যাসার্ধ, দেন ব্যাগ, দেন হচ্ছে কি শক্তি, তিনটা সূত্রটা দেখেন। E1 ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখেন ভাইয়া, E1 ইজ ইকুয়াল টু হচ্ছে E1 ইন্টু 1 বাই n স্কোয়ার। সূত্রটা দেখেন, E1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি E1 ইন্টু কত 1 বাই n স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে শক্তির। তারপরে কি কোয়েশ্চেন হতে পারে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের শক্তির মান কত ভাই? চতুর্থ কক্ষপথের শক্তির হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের শক্তির মান প্রথম কক্ষপথের শক্তির কত গুণ। ঠিক আছে, তাহলে চতুর্থ কক্ষপথের শক্তির মান যদি আপনি বের করেন E4 ইজ ইকুয়াল টু E1 ইন্টু 1 বাই 4 স্কোয়ার। তার মানে কি হচ্ছে E1 ইন্টু কত 1 বাই কত ভাই 16। তার মানে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের শক্তির মান হচ্ছে প্রথম কক্ষপথের শক্তির 1 বাই কয় গুণ ভাই 16 গুণ। আর যখন তৃতীয় কক্ষপথ বলবে তখন 1 বাই 9 গুণ। এভাবে হতে পারে, অথবা আরেকভাবে হতে পারে। দেখেন একটা জিনিস, আপনি যখন ইকুয়েশনে যখন পেলেন E4 ইজ ইকুয়াল টু, দেখেন এই ইকুয়েশনটাও আবার দুইভাবে হতে পারে। E4 ইজ ইকুয়াল টু আপনি কি পেলেন E1 ইন্টু কত 1 বাই 16। এখান থেকে যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে চতুর্থ কক্ষপথের শক্তির মানটা প্রথম কক্ষপথের শক্তির মানের 1 বাই কয় গুণ 16 গুণ। আপনি যদি আবার এখান থেকে প্রথম কক্ষপথের শক্তির মানটা বের করেন তাহলে E1 ইজ ইকুয়াল টু আপনি কি পাবেন বলেন তো 16 ইন্টু ই টু দি পাওয়ার কত E4 পাবেন। এটা দিয়ে কি বুঝেন? এটা দিয়ে বোঝায় যে E1 প্রথম কক্ষপথের শক্তির মানটা চতুর্থ কক্ষপথের শক্তির মানের কয় গুণ 16 গুণ। চতুর্থ কক্ষপথের শক্তির মানের কয় গুণ 16 গুণ। এই জিনিসটা আমি আপনাকে বোঝাতে গিয়ে এখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছিল, আপনার হয়তো বুঝতে অসুবিধা হয়েছিল। এই যে এটা ব্যাগের সাথেও ঠিক সেম এভাবে আপনি কাউন্ট করতে পারবেন, অর্থাৎ সূত্রটাকে আপনি দুইভাবে মডিফাই করতে পারতেছেন। একভাবে হচ্ছে কি দেখেন, এই যে একটু করে আমরা যদি বুঝি, এই যে এখানে একভাবে হচ্ছে কি আপনি যখন ইকুয়েশনটা খেয়াল করবেন, এই যে এটা এখান থেকে যখন আপনি E4 এর মান বের করবেন তখন পাচ্ছেন কি দেখেন, এই যে এটা E4 ইজ ইকুয়াল টু E1 ইন্টু 1 বাই 16। এটা দিয়ে আপনি বুঝেন কি, এটা দিয়ে বুঝতেছেন হচ্ছে আপনার, আমি যদি একটু কালিটা চেঞ্জ করি তাহলে আপনার জন্য বুঝাইতে সুবিধা হবে। এখান থেকে যে জিনিসটা বুঝতে পারতেছি এই যে ইকুয়েশনটা E4 ইজ ইকুয়াল টু, আপনি যখন E4 এর মানটা বের করলেন E1 ইন্টু কত 1 বাই 16। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতেছি চতুর্থ কক্ষপথের শক্তির মানটা প্রথম কক্ষপথের শক্তির মানের 1 বাই 16 গুণ। আবার এখান থেকে যদি আপনি E1 এর মানটা বের করেন তার মানে পাচ্ছেন 16 ইন্টু ই টু দি পাওয়ার 4, 16 ইন্টু E4। তো এখান থেকে কি বুঝেন, প্রথম কক্ষপথের শক্তির মানটা চতুর্থ কক্ষপথের শক্তির মানের কয় গুণ 16 গুণ। অর্থাৎ এক প্রশ্ন দুইভাবে হতে পারে। আশা করি ভাই বুঝতে পেরেছেন, আর জিনিসটা নিয়ে বোঝাবো না, অনেক গুজামিল হয়ে গেছে জিনিসটা আজকের ক্লাসে। তার মানে এখান থেকে আপনি তিনটা ইকুয়েশন, তিনটা সূত্র আপনাকে বললাম। প্রথমটা হচ্ছে ব্যাসার্ধের ইকুয়েশন। ব্যাসার্ধের ইকুয়েশনটা কি ছিল নোট করে রাখেন, Rn ইজ ইকুয়াল টু R1 ইন্টু n স্কোয়ার। আর হচ্ছে ব্যাগের সূত্র, প্রথম কক্ষপথের সাথে ব্যাগের সম্পর্কের সূত্র কি ছিল ভাইয়া, Bn ইজ ইকুয়াল টু B1 ইন্টু 1 বাই n। দুইভাবে করা যাবে কিন্তু কোয়েশ্চেন এটা। আর হচ্ছে শক্তির, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের সাথে শক্তির অনুপাতের, যে nতম কক্ষপথের শক্তির অনুপাতের সম্পর্কের সূত্র। এই তিনটা সূত্র বা একটু নোট করেন, কি করেন ভাইয়া একটু নোট করেন, এই তিনটা আপনি একটু নোট করেন। তিনটা ইকুয়েশন আপনি নোট করে নিজে নিজে ভিডিও শেষে আবার অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় আমাদের গ্রুপে ভাইয়াকে কমেন্ট করে জানাবেন, বা এই জিনিসটা আমার বুঝতে গিয়ে হয়তো একটু কনফিউশন ক্রিয়েট হয়েছে, একটু কনফিউশনটা আপনি দূর করে নেন। বা অবশ্যই গ্রুপে এই জিনিসটা নিয়ে আবার আলোচনা করব যদি আপনার বুঝতে সমস্যা হয়ে থাকে। ঠিক আছে, তিনটা ইকুয়েশন নোট করে রাখেন। দেন আসেন এখন আমরা দেখব হচ্ছে ভাইয়া পরমাণুর গঠন সম্পর্কে তরঙ্গ বলবিদ্যা এবং শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। ঠিক আছে, ডি ব্রগলির সমীকরণটা আমরা দেখব, তরঙ্গ বলবিদ্যা। ওকে, আমি প্যানটা একটু চেঞ্জ করে নিচ্ছি, আগের প্যানটা নেই।
দেখেন ফার্স্ট ওয়ান দেখবো হচ্ছে দেখেন 1924 খ্রিস্টাব্দে, এই যে দেখেন 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই ডি ব্রগলি মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার ধর্ম আছে। তার মানে এখান থেকে কোয়েশ্চেন প্যাটার্ন কি হতে পারে, ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার যে ধর্ম আছে এই জিনিসটা কে প্রথম প্রকাশ করেন বা কে প্রথম বলেন, সেটা হচ্ছে 1924 খ্রিস্টাব্দে লুই ডি ব্রগলি। ঠিক আছে, লুইস ডি ব্রগলি জিনিসটা প্রথম বলেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় প্রকার কি আছে, ধর্ম আছে। এই জিনিসটা মাথায় রাখবেন আপনি। ঠিক আছে, দেন আসেন ভাইয়া চলমান বস্তু কণা ধর্ম ও তরঙ্গ ধর্মের সম্পর্ক। এখান থেকে আমরা দেখবো যে ডি ব্রগলির সমীকরণটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কি ভাই, ডি ব্রগলির সমীকরণটা, কারণ ভর্তি পরীক্ষায় দেখা যেতে পারে নিচের কোনটি ডি ব্রগলির সমীকরণ, এভাবে কোয়েশ্চেন হবে। দেখেন এখানে সেম পুরান কথা, 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুই ডি ব্রগলি মত প্রকাশ করেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে। ঠিক আছে, ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম আছে এবং কোয়ান্টাম তত্ত্বের প্লাঙ্কের সমীকরণ অনুসারে ফ্রিকোয়েন্সি যুক্ত একটি ফোটনের শক্তি, একটি ফোটনের শক্তির ইকুয়েশন কি, E is equal to h নিউ। এটা কিন্তু আমরা পূর্বেই পেয়েছিলাম, মনে আছে আপনার, যে আমরা যে ব্যাখ্যা করেছিলাম শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালীর ক্ষেত্রে E2 minus E1 is equal to কি ছিল, h নিউ, এই জিনিসটাই। ঠিক আছে, ফোটনের শক্তির ইকুয়েশন। এখান থেকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যেটা ডি ব্রগলির সমীকরণ। নিচের কোনটা ডি ব্রগলির সমীকরণ, আমি এত ডিপে যাচ্ছি না। এই যে ডি ব্রগলির সমীকরণটা হচ্ছে একটু করে যদি বলি, এই যেটা ডি ব্রগলির সমীকরণটা হচ্ছে চলমান বস্তু কণার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে h বাই এমপি, h বাই কি এমপি। এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ, নোট করে রাখেন। ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে h বাই কি এমপি, এখানে বাংলায় লিখে দিয়েছে। এখানে ল্যামডা হচ্ছে চলমান বস্তু কণার তরঙ্গ দৈর্ঘ্য, আর h কি ভাই ধ্রুবক, আমরা তো জানি প্লাঙ্কের ধ্রুবকের মান, কমেন্ট করে জানাও তো কত মনে আছে, 6.626 ইনটু 10 ইনভার্স কত 34 জুল সেকেন্ড, এটা হচ্ছে h এর মান। আর m হচ্ছে এমবি হচ্ছে, এটা হচ্ছে কি বস্তু কণার ভর ধর্ম। এটা হচ্ছে ডি ব্রগলির কি সমীকরণ। তাহলে ডি ব্রগলির সমীকরণটা আমরা মাথায় রাখবো। এখানে আরেকটা জিনিস একটু নোট করে নিই, যেটা এখান থেকে কোয়েশ্চেন হতে পারে ইলেকট্রন মাইক্রোস্কোপ কিভাবে তৈরি করা হয়েছে। এই যে দেখেন এই যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ, সেটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে প্রয়োগ করে শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে, যা গবেষণাগারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পর্যবেক্ষণে কি করা হয়, ব্যবহার করা হয়। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ কি ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে, ইলেকট্রনের তরঙ্গ ধর্মকে মাথায় রাখবো আমরা, তরঙ্গ ধর্ম, আর ডি ব্রগলির ইকুয়েশনটা মাথায় রাখবো। ওকে, দেন আমরা এখান থেকে আরো কিছু পাই, এটা তো কৌণিক ভরবেগের ইকুয়েশনটা প্রমাণ এখান থেকে করতে পারেন। এই যে আসেন আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি, এই যে একটু যে কনফিউশন, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি যদি E1 হয়, তৃতীয় কক্ষপথের শক্তি কত? তাহলে দেখেন ইকুয়েশনটা আপনার কি আছে মনে আছে তো, En is equal to E1 into n স্কয়ার, এটা ছিল হচ্ছে আমাদের ইকুয়েশন, মনে আছে, শক্তির প্রথম কক্ষপথের শক্তির সাথে এনতম কক্ষপথের শক্তির ইকুয়েশন ছিল হচ্ছে এটা। এখানে দেখেন আপনাকে বলেই দিয়েছে প্রথম কক্ষপথের শক্তি কত, E1। এই যে E1 হলে তৃতীয় কক্ষপথের শক্তির মান বের করতে হবে। তাহলে তৃতীয় কক্ষপথের শক্তির মান যদি আপনি বের করেন, E3 is equal to E1 into 1 by n স্কয়ার, মানে কত 3 স্কয়ার। তার মানে আপনার হচ্ছে E1 into কত 1 by 9, তার মানে একটু সাজিয়ে লিখলে E1 by কত 9, তার মানে আপনার आंसर হবে কত ক, E1 by কত 9। এভাবে কোশ্চেনগুলো হতে পারে, যেটা পূর্বে আমাদের একটু গুজামিল হয়ে গেছিল, বুঝাতে গিয়ে আপনি হয়তো বুঝতে পেরেছেন এখন। দেন আসেন এখানে আরো কিছু জিনিস আমরা দেখব, এটা তো এই যে এই জিনিস একটু মাথায় রাখবো আমরা। বুর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করে। এই যে এই জিনিসটা একটু মনে রাখবেন, বুর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তনকালে প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। প্রধান কোয়ান্টাম সংখ্যার, যেমন 3 নম্বর কক্ষপথে যখন আবর্তন করবে তখন 3টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, 4 নম্বর কক্ষপথে যখন আবর্তন করবে তখন 4টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। এই জিনিসটাই বলা হয়েছে, অর্থাৎ বুর ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে যখন আবর্তন করবে তখন কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার সমসংখ্যক পূর্ণ তরঙ্গ কি করবে, সৃষ্টি করবে। এই জিনিসটা মাথায় রাখবো। দেন এখন আমরা দেখবো যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কি দেখবো ভাই, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই জিনিসটা আমরা এখন দেখবো, কারণ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হাইজেনবার্গ আমরা দেখবো হচ্ছে ভাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি জিনিসটা কি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে কি বলা হয়েছে
দেখেন ভাই, গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম থাকায় হাইজেনবার্গ গাণিতিকভাবে প্রমাণ করেন যে যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় তখন এর ভরবেগ নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। আবার যখন কণার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব হয় তখন এর অবস্থান নির্ণয় অনিশ্চিত হয়ে পড়ে। এই সম্পর্ককে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলা হয়। এই জিনিসটা অনেকেই বুঝেন না। অনিশ্চয়তা নীতি জিনিসটাতে সম্পর্কটা হচ্ছে অবস্থান এবং ভরবেগ। কণার অবস্থান সম্পর্কটা দেখেন কিসের কণার অবস্থান এবং হচ্ছে কণার ভরবেগের সাথে সম্পর্ক। কণার কি ভরবেগের সাথে সম্পর্ক। এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে উনি বলেছেন যখন আপনি কণার অবস্থান নির্ণয় করবেন তখন ভরবেগের অবস্থান নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়বে। আবার যখন কোন একটা নির্দিষ্ট সময়ে কণার ভরবেগ নির্ণয় করবেন তখন অবস্থান নির্ণয় করা কি হয়ে পড়ে, অনিশ্চিত হয়ে পড়ে। অর্থাৎ আপনি একটা জানলে আবার আরেকটা জানাটা অনিশ্চিত। ভরবেগ জানলে অবস্থান জানাটা অনিশ্চিত, আবার অবস্থান জানলে ভরবেগ জানাটা কি অনিশ্চিত হয়ে পড়ে। এই জিনিসটাকে বলা হচ্ছে হাইজেনবার্গের কি নীতি, অনিশ্চয়তা নীতি। যেহেতু গতিশীল ইলেকট্রনের কণা এবং তরঙ্গ কি আছে, উভয় ধর্ম আছে। এই জিনিসটাই বলা হয়েছে। আশা করি ভাই বুঝতে পেরেছেন কণার অবস্থানের সাথে কণার ভরবেগের সম্পর্ক। ঠিক আছে, অবস্থান জানলে ভরবেগ জানাটা অনিশ্চিত, আবার ভরবেগ জানলে অবস্থান জানাটা কি অনিশ্চিত। তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা একটু বুঝতে হবে আপনাকে। ইকুয়েশনটা দেখেন, আমরা যদি একটু করে খেয়াল করি, ইকুয়েশনটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এইচ বাই কত 4 পাই। এখানে দেখেন ইকুয়েশনটা আমাদেরকে বুঝতে হবে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ইকুয়েশন। এখানে ডেল্টা পি হচ্ছে ভরবেগের অবস্থানের পরিবর্তন। ঠিক আছে, ডেল্টা পি কি, এই যে দেখেন একটু খেয়াল করেন, ডেল্টা পি হচ্ছে ভরবেগের অবস্থানের পরিবর্তন, আর ডেল্টা এক্স দিয়ে বোঝাচ্ছে কণার অবস্থান। ডেল্টা এক্স দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কণার অবস্থান, আর ভরবেগ অবস্থান বোঝাচ্ছে হচ্ছে ডেল্টা পি। ইকুয়েশনটা হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 পাই। এখানে আপনি যদি ইকুয়েশনটা একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পারবেন আপনি এট এ টাইম কোনো গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ এট এ টাইম নির্ণয় করতে পারবেন না। যখন অবস্থান নির্ণয় করতে যাবেন নির্ভুলভাবে তখন ভরবেগ নির্ণয়টা অনিশ্চিত হয়ে পড়বে, আবার যখন ভরবেগ নির্ণয় করতে যাবেন তখন কণার অবস্থান নির্ণয় করাটা অনিশ্চিত হয়ে পড়বে। এই জিনিসটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা হয়েছে। এবং আমরা ইকুয়েশনটা মনে রাখবো, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে এইচ বাই কত 4 পাই। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবো। দেন হচ্ছে আমরা এখন দেখবো হচ্ছে, কারণ ইকুয়েশন গুলো মাথায় রাখতে হবে, দেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। কি ভাই, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এখান থেকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ইকুয়েশনটা মনে রাখবো। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের যে ইকুয়েশন এখানে ভাই হাইলাইট করে দিয়েছি, আমরা জাস্ট ইকুয়েশনটা মনে রাখবো। এই যেটা, এটা নিয়ে যদি আমরা একটু করে বলি, যেমন দেখেন বোর পরমাণু মডেল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলির ইলেকট্রনের কণাধর্ম তরঙ্গধর্মের দ্বিত্ব প্রকৃতির সম্পর্ক, ইলেকট্রনের স্থির শক্তি স্তরের ধারণা দ্বারা বর্ণালীর ব্যাখ্যা নিখুঁতভাবে দিতে পারে না। অর্থাৎ বোর পরমাণু মডেল থেকে কিন্তু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যেটা আছে, ডি ব্রগলির ইলেকট্রনের কণাধর্ম তরঙ্গধর্মের দ্বিত্ব প্রকৃতির সম্পর্কটা এবং ইলেকট্রনের স্থির শক্তি স্তরের ধারণা বা বর্ণালীর ব্যাখ্যা নিখুঁতভাবে দিতে পারে না। এই তিনটি বিষয়কে গণ্য করে 1926 খ্রিস্টাব্দে শ্রোডিঞ্জার পরমাণুর তরঙ্গ বলবিদ্যা মডেল প্রস্তাব করেন। এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, তরঙ্গ বলবিদ্যা মডেল কে প্রস্তাব করেন? শ্রোডিঞ্জার। কত খ্রিস্টাব্দে? 1926 খ্রিস্টাব্দে। এই জিনিসটা মনে রাখবো। দেন আসেন, ইলেকট্রনকে তরঙ্গ ও কণা উভয় বা দ্বিত্ব প্রকৃতিযুক্ত প্রস্তাব করেন। তার এই যে তরঙ্গ বলবিদ্যার মডেলের কি প্রস্তাবনা ছিল? প্রস্তাবনা ছিল হচ্ছে দুইটা। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে ইলেকট্রনকে তরঙ্গ ও কণা উভয় বা দ্বিত্ব প্রকৃতিযুক্ত প্রস্তাব করেন শ্রোডিঞ্জার। দেন হচ্ছে এই তরঙ্গরূপী ইলেকট্রন সমূহ ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াসের চারদিকে ত্রিমাত্রিকভাবে ঘূর্ণায়মান থাকে। তরঙ্গরূপী ইলেকট্রনের সুষ্ঠুভাবে ব্যাখ্যার জন্য শ্রোডিঞ্জার একটি ত্রিমাত্রিক XYZ তরঙ্গ গতীয় সমীকরণ উপস্থাপন করেন, যা শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নামে পরিচিত। ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা মাথায় রাখবো। তরঙ্গ সমীকরণটা দেখেন, সেটা হচ্ছে ইকুয়েশনটা আপনি একটু লিখে রাখেন। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা একটু প্র্যাকটিস করে নেন। সেটা দেখেন, এখানে এটা হচ্ছে সাই। এই যে দেখেন এখানে যে প্রতীকটা আছে এটা হচ্ছে সাই প্রতীক। ঠিক আছে, ডেল্টা স্কোয়ার ইন্টু ডেল্টা স্কোয়ার সাই ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা স্কোয়ার সাই। অর্থাৎ ইকুয়েশনটা আপনি এভাবে লিখতে পারেন খুব সহজে। যেহেতু আমরা ত্রিমাত্রিক কাঠামোতে আমরা তরঙ্গ গতীয় সমীকরণটা উপস্থাপন করব ইলেকট্রনের, সেহেতু হচ্ছে তিনটা কাঠামো। সেটা হচ্ছে
ডেল্টা এক্স স্কোয়ার লিখবেন, প্লাস দিয়ে প্রথমে ডেল্টা ওয়াই স্কোয়ার লিখবেন, প্লাস হচ্ছে ডেল জেড স্কোয়ার লিখবেন, দেন হচ্ছে প্রত্যেকটার উপরে ডেল সাই স্কোয়ার, এই যে ডেল স্কোয়ার সাই, ডেল স্কোয়ার সাই, এরপরে ডেল স্কোয়ার সাই, প্রত্যেকটাতে দেখেন উপরে ডেল স্কোয়ার সাই, ডেল স্কোয়ার সাই, ডেল স্কোয়ার সাই, নিচে দেখেন ত্রিমাত্রিক কাঠামোটা লিখবেন। আমরা যে ডি এক্স স্কোয়ার আমরা যে এই যে এইভাবে লিখি, এই যে আপনার মনে আছে ডি এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই, এভাবে কিন্তু আমরা ইকুয়েশন গুলা লিখি, ঠিক আছে, ঠিক আছে, এভাবে এখানে ডি স্কোয়ার ওয়াই এর জায়গায় সবগুলো আপনি সাই চিন্তা করবেন, ঠিক আছে। আর এখানে তিনটা ত্রিমাত্রিক কাঠামো, ডেল এক্স স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড এস স্কোয়ার ইন্টু ই মাইনাস বি সাই, ই মাইনাস বি কি সাই ইজ ইকুয়াল টু কত বাই 0। অর্থাৎ এখানে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে আপনাকে যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা শিখতে হবে। তরঙ্গ সমীকরণটা এটা মুখস্থ করবেন, একবার প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এটা মনে রাখার সিস্টেম তো আমি বলেছি, নিচে ডিএক্স স্কোয়ার ডেল বাদ দেন, আপনি ডেল্টা ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার এভাবে চিন্তা করেন, ঠিক আছে। ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার এভাবে চিন্তা করেন, দেন প্রত্যেকটার উপরে হচ্ছে এই যে দেখেন ডেল স্কোয়ার সাই, ডেল স্কোয়ার সাই, ডেল স্কোয়ার সাই, প্লাস হচ্ছে 8 পাই স্কোয়ার এম, 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড এস স্কোয়ার ইন্টু ই মাইনাস বি ইন্টু সাই ইজ ইকুয়াল টু কত বাই 0। এটা আমরা মনে রাখবো। এবং এখানে কি দিয়ে কি বোঝাচ্ছে এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে, কারণ বহুপদীতে জিনিসগুলো আমাদের কাজে লাগবে। ই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, এখানে বি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড কোন বিন্দুতে ইলেকট্রনের স্থিতি শক্তি, বি দিয়ে বোঝাচ্ছে কি স্থিতি শক্তি, এস দিয়ে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর সাই, সাই তো জানি আমরা, সাই দিয়ে হচ্ছে দেখেন নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক বিভিন্ন স্থানে ইলেকট্রনের তরঙ্গ বিস্তৃতি বা ফাংশন বোঝায়। সাই দিয়ে কি বোঝায়? নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক বিভিন্ন স্থানে ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি বা ফাংশন। আর এক্স ওয়াই জেড হচ্ছে কি নিউক্লিয়াস সাপেক্ষে ত্রিমাত্রিক জ্যামিতি তিনটি পরস্পর সমকোণস্থিত অক্ষ। এই জিনিসগুলো লাগবে হচ্ছে আপনার বহুপদী ইকুয়েশন। মনে করেন আপনাকে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা দিয়ে দিবে, বলা হবে এখানে কোনটা দিয়ে কি নির্দেশ করে, ঠিক আছে, নিচের কোনটা সঠিক নয়, দিয়ে দিবে ই দিয়ে কি মোট শক্তি, মনে রাখবো ই দিয়ে হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, বি দিয়ে কি বলেন তো, বি দিয়ে হচ্ছে আপনার ইলেকট্রনের স্থিতি শক্তি, বি দিয়ে কি ইলেকট্রনের স্থিতি শক্তি, আর এইচ দিয়ে তো আমরা কি জানি প্লাঙ্কের ধ্রুবক, এইচ দিয়ে কি প্লাঙ্কের ধ্রুবক, এম দিয়ে কি ইলেকট্রনের ভরবেগ, আর সাই দিয়ে হচ্ছে কি নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক বিভিন্ন স্থানে ইলেকট্রনের তরঙ্গ বিস্তৃতি বা ফাংশন, ইলেকট্রনের তরঙ্গ বিস্তৃতি বা ফাংশন, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আশা করি ভাই বুঝতে পেরেছেন, কারণ এই জিনিসগুলো আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আইজেন ভ্যালু বা আইজেন মান। আইজেন ভ্যালু বা আইজেন মান এই জিনিসটা কি জিনিস, এটা ভর্তি পরীক্ষায় দেখা গিয়েছিল, আইজেন ভ্যালু, ঠিক আছে, ভার্সিটিতে দেখা গিয়েছিল, মেডিকেলের জন্য আমরা মাথায় রাখবো। সেটা হচ্ছে দেখেন শ্রোডিঞ্জারের দ্বিতীয় অন্তরক সমীকরণ সমাধান করে ই এর যেসব অর্থবহ নির্দিষ্ট মান পাওয়া যায় এদেরকে আইজেন মান বা আইজেন ভ্যালু বলা হয়। এসব মান দ্বারা পরমাণুতে কতগুলা নির্দিষ্ট শক্তি স্তর বা অরবিটকে বোঝায়, ঠিক আছে। তার মানে এখান থেকে দুইটা জিনিস আমরা দেখব, একটা হচ্ছে আইজেন মান কাদেরকে বলবো, আর আইজেন ভ্যালু বা আইজেন মান দিয়ে কাদেরকে বোঝায়। আইজেন ভ্যালু বা আইজেন মানটা হচ্ছে শ্রোডিঞ্জারের দ্বিতীয় অন্তরক সমীকরণ সমাধান করে ই মানে কি ইলেকট্রনের মোট শক্তির যেসব অর্থবহ নির্দিষ্ট মান পাবো এদেরকে আমরা আইজেন ভ্যালু বা আইজেন মান বলবো। আর আইজেন ভ্যালুর এই মানগুলো দ্বারা কতগুলা নির্দিষ্ট শক্তি স্তর বা কি অরবিটকে বোঝায়। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আর সাই দিয়ে কি বোঝায় এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলতেছি, এই যে সাই, এই যে সাই দিয়ে হচ্ছে সাইয়ের কোনো ভৌত তাৎপর্য নেই, এটা একটু খেয়াল করেন, এটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে অনলি সাই যেটা, এটার কোনো ভৌত তাৎপর্য নেই, এটি শুধু ইলেকট্রনের তরঙ্গ বিস্তৃতি প্রকাশ করে, দেখেন শুধুমাত্র সাই যেটা, এটার কোনো ভৌত তাৎপর্য নেই, এটা কি শুধু ইলেকট্রনের তরঙ্গের বিস্তৃতি প্রকাশ করে, তরঙ্গের কিভাবে বিস্তৃতি অ্যাম্প্লিটিউড প্রকাশ করে। আর সাই স্কয়ার যেটা, এটার মান বিশেষ অর্থ প্রকাশ করে। এই সাই স্কয়ার হচ্ছে প্রতিটা মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার কিভাবে সমানুপাতিক, এই জিনিসটা মনে রাখবো, একটু হাইলাইট করে নেব। সাই স্কয়ারের মান হচ্ছে, সাই স্কয়ারের প্রতিটা মান হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার কিভাবে সমানুপাতিক, এই জিনিসটা আমরা মনে রাখবো। কোন নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নিউক্লিয়াসের চারদিকে কোন স্থানে হবে তা সাই স্কয়ারের মান থেকে জানা যায়। খুবই খুবই গুরুত্বপূর্ণ, হাইলাইট করেন ভর্তি পরীক্ষা।
থেকে সাই স্কয়ার, এটার মান থেকে আপনি কি জানতে পারবেন? সাই স্কয়ারের মান থেকে জানতে পারবেন হচ্ছে কোন একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নিউক্লিয়াসের চারদিকে কোন স্থানে হবে সেটার মানটা আপনি সাই স্কয়ারের মান থেকে জানতে পারবেন। এই জিনিসটা আমরা মনে রাখবো। দেন দেখেন নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তির ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি, যেমন প্রায় 90 থেকে 95% হয়, একে বিজ্ঞানী সমরফিল্ড অরবিটাল নামে অভিহিত করেন। এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, ভাই একটু নোট করে নেন, সমরফিল্ড অরবিটাল কি জিনিস? সমরফিল্ড অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক অবস্থানে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনাটা সবচেয়ে বেশি। নিউক্লিয়াসের চারদিকে যে নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক অবস্থানে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনাটা সবচেয়ে বেশি, অর্থাৎ 90 থেকে 95% যেদিকে, সেই জায়গাটাকে বিজ্ঞানী কি বলছে? সমরফিল্ড অরবিটাল নামে কি করেছেন ভাইয়া? অবহিত করেছেন। এই জিনিসটা আমরা দেখব। তার মানে এখান থেকে আমরা দেখব, মাথায় রাখবো যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ এবং এই সমীকরণের যে ভেরিয়েবল গুলো আছে কোনটা দিয়ে কি নির্দেশ করে এটা, দেন আইজেন ভ্যালু বা আইজেন মান, দেন হচ্ছে ভাই সমরফিল্ড অরবিটাল। খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আমরা দেখব, ঠিক আছে? ওকে, দেন এটা সংক্ষেপে জিনিসটা দেখেন, কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। এখান থেকে কিছু জিনিস, যেমন এটা হচ্ছে সার সংক্ষেপ টাইপের একটা জিনিস, যেমন একটু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবো। যেমন দেখেন, ফার্স্ট হচ্ছে রাদারফোর্ড প্রদত্ত পরমাণু মডেলের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের অস্তিত্ব, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা নিউক্লিয়াসের অস্তিত্বটা খুঁজে পাই। দেন হচ্ছে কি, এটা রাদারফোর্ড কত সালে? 1911। দেন হচ্ছে নিলস বোর 1913 খ্রিস্টাব্দে প্রদত্ত পরমাণু মডেলের ইলেকট্রনের স্থির কক্ষপথ অরবিট বা শক্তি স্তরের কি পাই? ধারণা দিয়েছেন। এখানে আরো পাই কৌণিক ভরবেগের ধারণা পাই, শক্তির শোষণ বা বিকিরণ বর্ণালীরও আমরা কি পাই? ধারণা পাই। দেন 3 নাম্বার হচ্ছে ডি ব্রকলি প্রদত্ত 1924 খ্রিস্টাব্দে ইলেকট্রন সদৃশ সূক্ষ্ম কণার বস্তুর কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এবং ইলেকট্রনের দ্বৈত ধর্ম প্রকাশক একটা ইকুয়েশন দিয়েছেন, ডি ব্রকলির ইকুয়েশন। আপনার মনে আছে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে কি এইচ বাই কি এমবি, এটা হচ্ছে ডি ব্রকলির ইকুয়েশন। তিনি প্রথম বলেছেন কোন একটা বস্তুর কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে। দেন সেটাকে বিজ্ঞানী শ্রোডিঞ্জার আরো একটু বিস্তৃতভাবে প্রকাশ করেছেন, যেটা হচ্ছে তরঙ্গ বলবিদ্যার সমীকরণ নামে পরিচিত, এবং এটা হচ্ছে 1926 খ্রিস্টাব্দে। কত? 1926 খ্রিস্টাব্দে। আবারও আপনাকে বলতেছি, বিজ্ঞানী শ্রোডিঞ্জারের তরঙ্গ বলবিদ্যার সমীকরণটা আপনি একটু মুখস্থ করবেন, খাতায় একবার নোট করে রাখেন, প্র্যাকটিস করবেন, 2-3 করে লেখেন, এবং কোনটা দিয়ে কি বোঝায় এগুলো কিন্তু আবারও বলতেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে সাই দিয়ে হচ্ছে এখানে মূলত ইলেকট্রনের তরঙ্গ ফাংশন বোঝায়, ঠিক আছে? দেন হচ্ছে বিজ্ঞানী হাইজেনবার্গ প্রদত্ত 1927 খ্রিস্টাব্দে আবর্তনশীল ইলেকট্রনের অরবিটালের অবস্থান এবং ভরবেগ সম্পর্কীয় অনিশ্চয়তা নীতি। সেখানে তিনি বলেছেন, যদি আপনি অবস্থান নির্ণয় করতে যান কোন একটা আবর্তনশীল গতিশীল ইলেকট্রনের অরবিটালের, যখন আপনি অবস্থান নির্ণয় করতে যাবেন তখন ভরবেগ নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়বে, আবার যখন ভরবেগ নির্ণয় করতে যাবেন তখন অবস্থান নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়বে। এবং এটার ইকুয়েশনটা ছিল ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 এটা হচ্ছে আমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ইকুয়েশন ছিল, যেখানে ডেল্টা এক্স দিয়ে অরবিটালের অবস্থান আর ডেল্টা পি দিয়ে হচ্ছে ভরবেগের অবস্থান। এই জিনিসগুলো আমরা দেখবো। তার মানে এখান থেকে ভাই আমরা আজকের ক্লাসে অনেকগুলা জিনিস সম্পর্কে ধারণা পেয়েছি। যেমন ফার্স্ট ওয়ান, আমরা যদি উল্টা দিক থেকে যাই, এখানে আমরা ফার্স্ট ওয়ান প্রথমে যে জিনিসগুলো শিখবো, আমি যদি আবার আপনাদেরকে একটু রিমেম্বার করে দিই, আপনি খাতায় শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা লিখবেন এবং এই তরঙ্গ সমীকরণের ভেরিয়েবল গুলা দিয়ে কোনটা দিয়ে কি বোঝায় সেই জিনিসগুলো নোট করবেন। দেন হচ্ছে আইজেন ভ্যালু বা আইজেন মান এবং সমরফিল্ড অরবিটাল কি জিনিস এটা দেখবো আমরা। দেন আমরা দেখবো হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, উনি কি বলেছেন, এবং অনিশ্চয়তা নীতির ইকুয়েশনটা দেখবো এখান থেকে। দেন আমরা দেখবো হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এমবি। এই ডি ব্রগলির ইকুয়েশনটা দেখবো, যে কণা ধর্ম এবং তরঙ্গ, এই যে দ্বিত্ব ধর্ম, এই জিনিসটা আমরা এখান থেকে দেখব। দেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে এনতম কক্ষপথের 3টা ইকুয়েশন আমরা পাচ্ছি। যেমন একটা প্রথমে পেয়েছিলাম হচ্ছে ব্যাসার্ধের সম্পর্ক, দেন হচ্ছে ব্যাগের সম্পর্ক, দেন হচ্ছে শক্তির ইকুয়েশন। এই 3টা ইকুয়েশন আপনি একটু নোট করে নেবেন। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তির কি ভাই অনুপাত। এই জিনিসগুলো একটু নোট করে নেবেন। এই
এই যে এটা একটু নোট করে নেবেন, এই যে এই ইকুয়েশনটা একটু নোট করে নেবেন। দেন হচ্ছে আমরা দেখব হচ্ছে দেখেন এরপরে যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আরো যে দুইটা ইকুয়েশন আছে, যেমন এই যে ব্যাগের একটা ইকুয়েশন ছিল, এই যে ব্যাগের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাগের ইকুয়েশন, এটা দেখবেন। ঠিক আছে, ইকুয়েশন তিনটা পাশাপাশি লিখে রাখবেন। আর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং nতম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্কের এই যে ইকুয়েশনটা, তিনটা ইকুয়েশন লিখবেন এবং তিনটা ইকুয়েশন দিয়ে কোয়েশ্চেন প্যাটার্ন কিভাবে হতে পারে সেটা বললাম। এই জিনিসটা অবশ্যই দেখবেন। দেন আরো যে জিনিসগুলো আমরা পূর্বে আলোচনা করেছি, যেমন বোর পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সিদ্ধান্ত এবং রেখা বর্ণালীর মধ্যে যে তিনটা সিরিজ, লাইম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাশন, ব্র্যাকেট এবং ফোন সিরিজ, এই জিনিসগুলোর একটু অ্যানালাইসিস আমরা অবশ্যই নোট করে রাখবো। আজকের ক্লাসে ভাই আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা জিনিস ভাই আমরা নোট মেকিং করে আমাদের গ্রুপে ডিপোজিট করব আমরা জিনিসগুলো। আর একটা জিনিস আপনাকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনি ভিডিও শেষে আপনি নিজে এই টপিকগুলো একবার অ্যানালাইসিস করবেন, তাহলে আপনার জিনিসগুলো মনে থাকবে, না হলে আদারওয়াইজ আপনি ভিডিও শেষে জিনিসগুলো ভুলে যেতে পারেন, কারণ এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়। সাথে সাথে আপনি প্রত্যেকটা জিনিস নোট করে আমাদের গ্রুপে সাবমিট করবেন। ওকে ভাই, আমরা পরবর্তী ক্লাসে কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপশক্তি স্তর এবং ইলেকট্রনের ধারণ ক্ষমতা এই টপিকগুলো দিয়ে স্টার্ট করব।